আসসালামু আলাইকুম। আজকে আমরা মৌলিক সংখ্যার একটু ভেতরে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যদি জানি যে মৌলিক সংখ্যা কি? হোয়াট ইজ প্রাইম নাম্বার? তো আমরা মৌলিক সংখ্যা কি জিনিস বা মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা সবাই জানি। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, ওই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, এক কি মৌলিক সংখ্যা? দেখেন, আমি মৌলিক সংখ্যার যেই সংজ্ঞাটা দিয়েছি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এই সংজ্ঞা অনুসারে আমাদের একও কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার কথা, কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। এখন প্রশ্ন হলো, এক কেন মৌলিক সংখ্যা নয়? এক কেন মৌলিক সংখ্যা নয়? এক কেন মৌলিক সংখ্যা নয়? আচ্ছা, এই ব্যাখ্যাটা আমরা বিভিন্ন রকমভাবে দিতে পারি। তো আমার কাছে সবচেয়ে সহজভাবে যে দুটা ব্যাখ্যা আমি দিতে পারি, প্রথম যে ব্যাখ্যা নাম্বার 1, সেটা হলো যে কোনো যৌগিক সংখ্যাকে দুইটা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। যে কোনো দুইটা মৌলিক সংখ্যার গুণফল সর্বদাই যৌগিক সংখ্যা। অর্থাৎ যে কোনো দুইটা মৌলিক সংখ্যার গুণফল সর্বদাই যৌগিক সংখ্যা। যেমন 3 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, এদের গুণফল কত? 6। 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এদের গুণফল কত? 35। 3 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এদের গুণফল কত? 21। দেখেন, 3, 6, 35, 21 এরা সবাই কিন্তু যৌগিক সংখ্যা। কিন্তু এক যদি মৌলিক সংখ্যা হইতো, দেখেন 2 গুণ 1 ইকুয়াল 2, 3 গুণ 1 ইকুয়াল 3, 5 গুণ 1 ইকুয়াল 5। তাহলে দেখেন, এরা কিন্তু কেউ আবার যৌগিক সংখ্যা নয়, এরা সবাই আবার ঘুরে ফিরে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার যে বৈশিষ্ট্য, যে কোনো 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গুণফল একটা যৌগিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা হলে এই শর্তটা ফেল করে, যার কারণে আমরা এককে মৌলিক সংখ্যা বলতে পারবো না। এটা হলো আমাদের খুব সহজ ব্যাখ্যা। এছাড়াও আরেকটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের মহান গণিতবিদ ইউক্লিডের ব্যাখ্যা। ইউক্লিড বলেছিলেন, প্রতিটি পূর্ণ সংখ্যাকে কেবলমাত্র একভাবেই তার মৌলিক উৎপাদক সমূহের গুণফল রূপে প্রকাশ করা যায়। আমি আবারও বলছি, ইউক্লিড বলেছিলেন, প্রতিটি পূর্ণ সংখ্যাকে কেবলমাত্র একভাবেই তার উৎপাদক সমূহের গুণফল রূপে প্রকাশ করা যায়। এই যে কেবলমাত্র একভাবেই, এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ। আমি যদি একটু সংখ্যাগতভাবে ব্যাখ্যা দেই, যেমন মনে করেন 12কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 3। অনলি এই একভাবেই তার মৌলিক সংখ্যার গুণফল মৌলিক উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করা যায়। আমরা যদি দেখি 36 কি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আমরা যদি 48, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এই যে কেবলমাত্র একভাবেই যাবে, আর কোনোভাবে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যাবে না। এখন এক যদি মৌলিক সংখ্যা হইতো, তাহলে আমরা কি লিখতাম? 12 ইকুয়াল 2 গুণ 2 গুণ 3 গুণ 1, আবার 1 গুণ 1 গুণ 1 গুণ 2 গুণ 2 গুণ 3,
1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 2 গুণ 2 গুণ। দেখেন 1 যদি মৌলিক সংখ্যা হইতো 12কে আমরা কেবলমাত্র একভাবেই এইভাবে প্রকাশ করতে পারতাম না, আমরা অসংখ্যভাবে প্রকাশ করতে পারতাম, যেটা হলো সংখ্যা তত্ত্বের একটা বেসিক থিওরেমকেই ফেল করে, যার কারণে আমাদের সংখ্যা তত্ত্বের অস্তিত্ব নিয়েই একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা 1কে কখনোই মৌলিক সংখ্যা বলতে পারবো না, যদিও সংজ্ঞানুসারে 1 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে। আমাদের মৌলিক সংখ্যার যে সংজ্ঞা, এই সংজ্ঞার বৈশিষ্ট্য 1 মেনে চলে, কিন্তু 1 কখনোই মৌলিক সংখ্যা নয়। ও আচ্ছা, আরেকটা কথা, আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর বিষয়গুলো মজা নিয়ে গণিতকে উপলব্ধি করতে চান এবং গণিতকেও ভালোবেসে যে চর্চা করা যায়, এই ব্যাপারটা উপলব্ধি করতে চান, আপনারা আমার লেখা সংখ্যা সাহিত্য বা গণিতের ভেতরের রহস্য বইটা পড়ে আসতে পারেন। আশা করি আপনাদের অর্থ এবং সময় বিফলে যাবে না। ধন্যবাদ।